Hello friends, welcome to my channel MASTI की पाठशाला where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ইংলিশ পেডাগজি ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। আজকে মক টেস্ট নাম্বার 2। যে সমস্ত বন্ধুরা সিটেট এবং টেট পরীক্ষায় প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই মক টেস্ট সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করব তোমরা মক টেস্ট সিরিজটি সলভ করবে এবং যে 30টা কোয়েশ্চেন থাকবে সেই 30টা কোয়েশ্চেনের মধ্যে কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তোমাদের পরীক্ষার সিলেবাস ফলো করে প্রত্যেকটি মক টেস্ট তৈরি করা হয়েছে এবং মক টেস্টগুলো সলভ করলে পরীক্ষার সিলেবাস তোমাদের আরও একবার সুন্দরভাবে রিভাইজ হয়ে যাবে এবং প্রত্যেকটি কনসেপ্ট, প্রত্যেকটি চ্যাপ্টার কোথায় কি ভুল হচ্ছে, কোথায় তোমাদের কনসেপ্টে এখনও খামতি রয়েছে, কোথায় তোমাদের প্রিপারেশনে খামতি রয়েছে, সেগুলো খুব সুন্দরভাবে তোমরা নিজেরাই রিয়ালাইজ করতে পারবে। তাহলে শুরু করছি আজকের মক টেস্ট নাম্বার 2। ফার্স্ট কোয়েশ্চেন, মেথডস অফ টিচিং স্পেলিং আর, অর্থাৎ স্পেলিং শেখানোর মেথড, স্পেলিং মানে বানান, সঠিক বানান শেখানোর যে পদ্ধতি সেটা কি? কারেক্ট প্রনাউন্সিয়েশন, ডিকশনারি মেথড, ট্রান্সক্রিপশন, অল অফ দি অ্যাবাভ। দেখো সঠিক উত্তর হবে অপশন ডি, অর্থাৎ প্রত্যেকটি মেথডই টিচিং স্পেলিংয়ের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট। যেরকম প্রনাউন্সিয়েশন, উচ্চারণটা যত স্পষ্ট হবে সঠিক হবে, তার বানান তত সঠিকভাবে লিখতে পারা যাবে। ডিকশনারি থেকে কনসাল্ট করা। ট্রান্সক্রিপশন, অর্থাৎ তুমি যখন কোনো একটা লেখা দেখে তুমি লিখছো, ঠিক আছে, এইভাবেও কিন্তু তুমি স্পেলিংয়ে কারেকশন করতে পারবে, স্পেলিং শিখতে পারবে। সো সঠিক উত্তর হবে অপশন ডি, অল অফ দি অ্যাবাভ। Question number 2, dash is the best source of learning pronunciation. উচ্চারণ শেখার সবথেকে বেস্ট সোর্স কোনটা, উৎস কোনটা? অপশন এ ল্যাঙ্গুয়েজ ল্যাব, অপশন বি টেক্সট বুকস, অপশন সি ইন্টেন্সিভ রিডিং, অপশন ডি টাইমলি রিটেন টেস্ট। যখন প্রনাউন্সিয়েশন শুনছো অর্থাৎ তোমাকে কথা বলতে হবে, অন্যদের কথা শিখতে হবে, শুনতে হবে, তাহলে তুমি উচ্চারণটা তারা কিভাবে কোন শব্দের উচ্চারণ করছে এই বিষয়টা তোমার কাছে পরিষ্কার হবে, তুমি শিখতে পারবে। সেক্ষেত্রে টেক্সট বুক কিংবা ইন্টেন্সিভ রিডিং কিংবা রিটেন টেস্ট কোনোটাই হেল্প করবে না। সঠিক উৎস হচ্ছে ল্যাঙ্গুয়েজ ল্যাব, যেখানে ছাত্ররা নিজেদের মধ্যে কথা বলে, কোনো টপিক নিয়ে ডিসকাশন করে এবং যখন তারা ইংলিশে কথা বলছে, স্পোকেন ইংলিশে কথা বলছে, তখন তাদের যে উচ্চারণ, প্রনাউন্সিয়েশন, সেটা কিন্তু খুব ভালো মতো শেখা যায়। তাই ল্যাঙ্গুয়েজ ল্যাব হচ্ছে প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে বেস্ট সোর্স। অপশন ই হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 3, which one is the main base of translation grammar method? ট্রান্সলেশন গ্রামার মেথডের মেন যে বেস সেটা কোনটা? অপশন এ ক্রিয়েশন অফ ন্যাচারাল সেটিং, অপশন বি গ্রামার ইজ দ্য সোল অফ ল্যাঙ্গুয়েজ, অপশন সি ইংলিশ শুড বি টট অ্যাজ মাদার টাং, অপশন ডি স্পিকিং শুড প্রিসিড রাইটিং। দেখো বলা হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড, অবশ্যই সেখানে গ্রামারটার উপরে কিন্তু জোর দিতে হবে। সো সঠিক উত্তর হবে অপশন বি, গ্রামার ইজ দি সোল অফ ল্যাঙ্গুয়েজ। বলা হচ্ছে ভাষার যে আত্মা সেটা হচ্ছে ব্যাকরণ বা গ্রামার। সো অপশন বি হবে সঠিক উত্তর। Question number 4, learning is, option A, a process of gradual transformation, a process of acquiring new skills and knowledge, a slow process, a process of behavioral changes. সঠিক উত্তর হবে অপশন বি, আ প্রসেস অফ অ্যাকোয়ারিং নিউ স্কিলস অ্যান্ড নলেজ। অর্থাৎ নতুন স্কিলস এবং নলেজের যে প্রসেস, সেটাকে অ্যাকোয়ার করার যে প্রসেস, সেটাকেই বলা হচ্ছে লার্নিং, শিক্ষণ পদ্ধতি। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 5, লার্নিং আ ল্যাঙ্গুয়েজ ব্রিংস, ল্যাঙ্গুয়েজ শেখার ফলে কি হয়? টেম্পোরারি চেঞ্জেস ইন পার্সনস নলেজ, নো চেঞ্জেস ইন লার্নার্স নলেজ, পার্মানেন্ট চেঞ্জেস ইন লার্নার্স নলেজ অ্যান্ড বিহেভিয়ার। সঠিক উত্তর অবশ্যই অপশন সি, লার্নারের যে নলেজ এবং লার্নারের যে বিহেভিয়ার, ব্যবহার বা আচরণ এবং তার যে জ্ঞান, এই দুটোর ক্ষেত্রে কিন্তু একটা পার্মানেন্ট পরিবর্তন হয় লার্নিং আ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 6, ড্রিল অ্যান্ড প্র্যাকটিস অফ ল্যাঙ্গুয়েজ স্কিলস আর বেসড আপন। এই যে ড্রিল অ্যান্ড প্র্যাকটিস রয়েছে ল্যাঙ্গুয়েজ স্কিলসের ক্ষেত্রে, সেটা কোন থিওরির ওপর বেস করে হয়েছে? ল অফ এক্সারসাইজ, ল অফ রেডিনেস, ল অফ এফেক্ট, অল অফ দিস। দেখো এই যে ল অফ এক্সারসাইজ, ল অফ এফেক্ট কিংবা ল অফ রেডিনেস, এগুলো কিন্তু প্রবর্তন করেছিলেন এডওয়ার্ড থর্নডাইক। তিনি বলছেন এই যে ড্রিল অ্যান্ড প্র্যাকটিস, এটা অবশ্যই ল অফ এক্সারসাইজের মাধ্যমে কিন্তু তৈরি হচ্ছে। সো সঠিক উত্তর হবে অপশন এ,
এই ল অফ এক্সারসাইজের ওপরে ভিত্তি করে ড্রিল অ্যান্ড প্র্যাকটিস এইগুলোকে তৈরি করা হয়। সো অপশন ই হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 7, দি স্ট্রাকচারাল অ্যাপ্রোচ অ্যাডভোকেটস। স্ট্রাকচারাল অ্যাপ্রোচটা কি অ্যাডভোকেট করে, কি সেটাকে সাপোর্ট করছে? অপশনে রিসর্টিং টু ফ্লুয়েন্সি, সিলেকশন অ্যান্ড গ্রেডেশন অফ ম্যাটেরিয়াল, অ্যাসেসিং লার্নার্স পারফরমেন্স ইউজিং মাদার টাং। সঠিক উত্তর হবে অপশন বি, সিলেকশন অ্যান্ড গ্রেডেশন অফ ম্যাটেরিয়াল। অর্থাৎ যখন তুমি কোনো টিএলএম বা টিচিং লার্নিং ম্যাটেরিয়াল বা টিচিং লার্নিং এইড এটা তুমি সিলেক্ট করছো এবং তার গ্রেডেশন করছো, সেক্ষেত্রে কিন্তু স্ট্রাকচারাল অ্যাপ্রোচটা হেল্প করবে। সো সঠিক উত্তর হবে অপশন বি। Question number 8, gender sensitization in the school curriculum implies. স্কুল কারিকুলামে যখন জেন্ডার সেন্সিটাইজেশন এটা তুমি ইনক্লুড করছো, এটা বলতে কি বোঝানো হয়? অপশনে চিলড্রেন শুড বি ডিফারেন্সিয়েটেড অ্যাজ বয়েজ অ্যান্ড গার্লস, ছেলে মেয়েদেরকে মেয়ে হিসেবে ডিফারেন্সিয়েট করতে হবে, পার্থক্য করতে হবে। সেক্স এডুকেশন ফ্রম প্রাইমারি স্কুল অনওয়ার্ডস, প্রাইমারি স্কুল থেকেই সেক্স এডুকেশন শুরু করতে হবে। রেসপেক্টফুল অ্যাপ্রোচ টুয়ার্ডস ডিফাইনিং জেন্ডার রোলস, জেন্ডার রোলসটা কীরকম সেটা নিয়ে তুমি কি করছো? রেসপেক্টফুল একটা অ্যাপ্রোচ দেওয়ার চেষ্টা করছো। প্রমোট কো এডুকেশন ইন হাই স্কুলে কো এডুকেশন প্রমোট করছো। সঠিক উত্তর হবে অপশন সি, রেসপেক্টফুল অ্যাপ্রোচ টুয়ার্ডস ডিফাইনিং জেন্ডার রোলস। অর্থাৎ যখন তুমি যে দুটো জেন্ডার রয়েছে ছেলে এবং মেয়ে, সেই দুটো জেন্ডারের প্রত্যেকটি জেন্ডারের যে রোলস কী কী এবং সেটার প্রতি তুমি রেসপেক্টফুল অ্যাপ্রোচ করছো। অর্থাৎ ছেলেরা মেয়েদেরকে রেসপেক্ট করছে, মেয়েরা ছেলেদেরকে রেসপেক্ট করছে, এই যে একটা রেসপেক্টফুল অ্যাপ্রোচ, ঠিক আছে, অন্য জেন্ডারের প্রতি, এটাই হচ্ছে জেন্ডার সেন্সিটাইজেশন। সো সঠিক উত্তর হবে অপশন সি। কোয়েশ্চন নাম্বার 9, আ মেন্টাল ব্লক অ্যাসোসিয়েটেড উইথ ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে মেন্টাল ব্লক এটা কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করি বলতে কি বোঝায়? অপশন এ ডিসলেক্সিয়া, ডিসেবিলিটি, ইন্টারেস্ট ইন স্পোর্টস অ্যান্ড আর্টস, disinterest in studies in general, lack of opportunities to use English. মেন্টাল ব্লক বলা হয় যখন ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে ইংরেজি ভাষাটা ব্যবহার করা, তার যে এক্সপোজার, সেটার অপরচুনিটি খুব কম থাকে, সেটাকেই বলা হয় মেন্টাল ব্লক। সো সঠিক উত্তর হবে অপশান ডি, ইংরেজি ভাষা প্রয়োগ করবে, ব্যবহার করবে, ইংরেজি ভাষায় কথা বলবে, তা সেটা ইউজ করছে, এই এক্সপোজার, এই যে ইউজ, এইগুলো কিন্তু অনেক বেশি লিমিটেড হয়, তার সুযোগ থাকে না। যারা শিখছে লার্নার, তারা সবার সাথে ইংলিশে কথা বলতে পারছে না, ইংলিশে চর্চা করতে পারছে না, এটা হচ্ছে মেন্টাল ব্লক সৃষ্টি করে। সো অপশান ডি হবে রাইট আনসার। Question number 10, according to the observation in the NCF 2005, English is a dash language. NCF 2005 অনুযায়ী ইংলিশটা কি ধরনের ল্যাঙ্গুয়েজ? সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ফরেন ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। সঠিক উত্তর হবে অপশন ডি, গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ ইংলিশটা কিন্তু গ্লোবাল ল্যাঙ্গুয়েজ হিসেবে কাজ করে, কারণ ইংলিশের মাধ্যমেই লার্নাররা বাইরের পৃথিবী সম্পর্কে জানতে পারে, যোগাযোগ করতে পারে, কমিউনিকেট করতে পারে, সেই জন্য সেটাকে বলা হচ্ছে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ সারা পৃথিবীর লোকের সাথে ইংলিশে কথা বলতে পারে, কমিউনিকেট করতে পারে। সুতরাং সঠিক উত্তর হবে অপশন ডি। কোয়েশ্চন নাম্বার 11, অ্যান ইনক্লুসিভ ক্লাস ইজ দ্যাট ইন হুইচ, ইনক্লুসিভ ক্লাস বলতে কি বোঝানো হয়? অপশন এ স্টুডেন্টস ফ্রম ডিফারেন্ট ন্যাশনালিটিস স্টাডি টুগেদার, students from different religions study together, both boys and girls study together, differently abled learners study with normal students. বলা হচ্ছে ইনক্লুসিভ ক্লাস বলতে ডিফারেন্টলি এবলড লার্নার্স, অর্থাৎ যারা শারীরিকভাবে প্রতিবন্ধী হয়, বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা রয়েছে, ডিসেবিলিটি রয়েছে, তারা যখন অন্যান্য যে নর্মাল স্টুডেন্টস যাদের মধ্যে সেরকম কোনো প্রতিবন্ধকতা নেই, তাদের সাথে পড়াশোনা করছে একসাথে একই ক্লাসে, তাকে বলা হয় ইনক্লুসিভ ক্লাস। সো সঠিক উত্তর হবে অপশন ডি। কোয়েশ্চন নাম্বার 12, ল্যাঙ্গুয়েজ ইজ আরবিট্রারি মিনস, ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আরবিট্রারি, এটার অর্থ কি? সামথিং ইজ ডিটারমাইন্ড বাই জাজমেন্ট অ্যান্ড ফর এ স্পেসিফিক রিজন, ইট ইজ বেসড অন আ ভ্যালিড রিজন অ্যান্ড নট অন চান্স, there is a strong relation between the words of a language and their meaning, there is no inherent relation between the words of a language and their meaning. সঠিক উত্তর হবে অপশন ডি, ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আরবিট্রারি কারণ ল্যাঙ্গুয়েজের যে শব্দগুলো আছে এবং তাদের যে মিনিং, এই দুটোর মধ্যে কিন্তু কোনো ইনহেরেন্ট রিলেশন নেই, অর্থাৎ কোনো শব্দের মিনিংটা কনটেক্সট অনুযায়ী চেঞ্জ হতে থাকে। সুতরাং সেই শব্দ যে পার্টিকুলার সেই মিনিংটাই হবে তেমনটা কিন্তু সবসময় হয় না, তাই বলা হচ্ছে তাদের মধ্যে কোনো অন্তরঙ্গ যোগাযোগ নেই, কোনো সম্পর্ক নেই, সেই জন্য ল্যাঙ্গুয়েজ হচ্ছে আরবিট্রারি। সঠিক উত্তর হবে অপশন ডি। কোয়েশ্চন নাম্বার 13, রোল প্লে ইজ অ্যান অ্যাক্টিভিটি ফর প্রমোটিং, রোল প্লেটা
এমন একটা অ্যাক্টিভিটি যেটা প্রমোট করছে কি অ্যাসেসমেন্ট, লিসেনিং অ্যান্ড স্পিকিং, রাইটিং, লিসেনিং। সঠিক উত্তর হবে অপশন বি, লিসেনিং অ্যান্ড স্পিকিং। কানে শোনা এবং কথা বলা এই দুটো কিন্তু রোল প্লেয়ের মাধ্যমে হয়। সো সঠিক উত্তর হবে অপশন বি। Question number 14. A speech community refers to a community which speech community বলতে কাকে বোঝানো, কোন কমিউনিটিকে বোঝানো হয়? অপশন এ uses different languages, speaks different dialects, speaks the same language, connects by virtue of a link language. সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ একটা কমিউনিটি যেটা একই ভাষায় কথা বলে। ভাষা গোষ্ঠী মানে একই ভাষায় কথা বলবে। সো সঠিক উত্তর হবে অপশন সি, স্পিক্স দি সেম ল্যাঙ্গুয়েজ। কোয়েশ্চন নাম্বার 15. while listening means a stage বলছে কানে শোনা হচ্ছে while listening, এই যে প্রসেসটা চলছে, কানে শোনার প্রসেসটা চলছে, এটা বলতে বোঝায় এমন একটা স্টেজ when students are listening for pleasure, আনন্দের জন্য ছাত্ররা শুনছে, when students are listening to a recording of a natural conversation, একটা ন্যাচারাল কনভারসেশন সেটার রেকর্ডিং ভার্সন শুনছে, where the students attempt a listening task, when a listening activity is introduced। দেখো while listening মানে হচ্ছে যখন শোনার যে কাজটা, যে প্রসেসটা চলছে, in the middle of the process। সো সঠিক উত্তর হবে অপশন বি, when students are listening to a recording of a natural conversation। রাইট আনসার will be option B। এরপরে প্রশ্ন, read the following passage and answer the question that follow. Scientists have recently reported that the polar ice caps are melting। অতি সম্প্রতি বিজ্ঞানীরা রিপোর্ট দিয়েছেন যে মেরু অঞ্চলের যে আইস ক্যাপস আছে, মেরু অঞ্চলে যে বরফ আছে, সেই বরফগুলো কি হচ্ছে মেল্টিং, গলে যাচ্ছে। দিস ইজ ডিউ টু রাইজ ইন অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার নোন অ্যাজ গ্রিন হাউস এফেক্ট। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে বায়ুমণ্ডলের টেম্পারেচার বেড়ে যাচ্ছে, যাকে বলা হয় গ্রিন হাউস এফেক্ট। অ্যাকর্ডিং টু মেলভিন ক্যালভিন, who won the Nobel Prize for earlier researchers, the carbon dioxide is primarily responsible for temperature rise in atmosphere। মেলভিন ক্যালভিনের মতে, যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন, তিনি বলছেন যে কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে প্রাইমারিলি রেসপন্সিবল, দায়ী এই টেম্পারেচার বৃদ্ধির জন্য। অর্থাৎ পরিবেশে, বায়ুমণ্ডলে যে টেম্পারেচার বৃদ্ধি হচ্ছে, তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে, তার কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। দি কার্বন ডাইঅক্সাইড ইজ গিভেন অফ ওয়েন কোল অ্যান্ড ফসিল ফিউলস আর বার্নড। যখন আমরা কয়লা এবং যে বিভিন্ন ফসিল ফিউলসগুলো আছে, জ্বালানিগুলো আছে, সেগুলোকে যখন আমরা পোড়াচ্ছি, তখনই বাতাসে কার্বন ডাই অক্সাইড উৎপাদন হচ্ছে। দিস গ্যাস অ্যাকিউমুলেটস ইন দি অ্যাটমসফিয়ার অ্যান্ড কজেস টেম্পারেচার টু রাইজ। এই যে গ্যাসটা অ্যাকিউমুলেটস হচ্ছে, জমা হচ্ছে অ্যাটমসফিয়ারে, বায়ুমণ্ডলে, এবং তার ফলেই বায়ুমণ্ডলের টেম্পারেচার বাড়ছে। As a result, the ice covering the north and south poles melts, and this may eventually lead to a rise in sea levels which would flood many areas of the world। এবং এর ফলে কি হচ্ছে, উত্তর এবং দক্ষিণ মেরুতে যে বরফের কাভারটা রয়েছে, সেই আস্তরণটা আস্তে আস্তে গলতে আরম্ভ করছে, এবং শেষে কি হবে, আস্তে আস্তে সমুদ্রের লেভেল, সমুদ্রের জলস্তর বাড়বে এবং বন্যা সৃষ্টি হবে বিভিন্ন এরিয়াতে। ইভেন ইফ উই টেক মেজার্স টু স্টপ দি আইস মেল্টিং, যদিও বা বরফ গলার এই পদ্ধতিটাকে আমরা কমানোর চেষ্টা করি, আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে যাতে আইস মেল্ট না করে, ইট মে টেক ইয়ার্স টু কন্ট্রোল দি রাইজ অফ দি সি লেভেলস। কিন্তু আমাদের অনেকটা সময় লাগবে কন্ট্রোল করতে যে সমুদ্রের জলস্তর যে বাড়ছে এই বিষয়টাকে। দ্য গ্রিন হাউস এফেক্ট ইজ জাস্ট ওয়ান অফ দি মেনি ফান্ডামেন্টাল চেঞ্জেস উইচ আর টেকিং প্লেস ইন দি এনভায়রনমেন্ট। পরিবেশে যে সমস্ত পরিবর্তনগুলো ঘটছে তার মধ্যে একটা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। ট্রপিক্যাল রেইন ফরেস্ট উইচ টুক 50 মিলিয়ন ইয়ার্স টু গ্রো, ট্রপিক্যাল রেইন ফরেস্ট যেগুলো আছে, যেগুলো 50 মিলিয়ন ইয়ার্স সময় নিয়েছিল বেড়ে উঠতে, আর বিং রিডিউস টু দি রেট অফ 14 acres পার মিনিট, সেগুলোকে কেটে ফেলা হচ্ছে, মিনিটে 14 একর করে জমি সাফ করে ফেলা হচ্ছে। দি লোকাল এরিয়া অফ ওয়ার্ল্ডস ডেজার্টস ইজ ইনক্রিজিং এভরি ইয়ার, অর্থাৎ পৃথিবীর যে মরুভূমি অঞ্চল সেগুলো ধীরে ধীরে কিন্তু বাড়ছে। মেনি স্পিসিস অফ অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস আর এন্ডেঞ্জার্ড উইথ দি থ্রেট অফ এক্সটিংশন, এবং প্রচুর প্রজাতির প্রাণী এবং গাছপালা সেগুলো এন্ডেঞ্জার্ড, অর্থাৎ তাদের অস্তিত্ব সংকটের মুখে, উইথ দি থ্রেট অফ এক্সটিংশন, এবং সেই সমস্ত প্রাণীরা বিলুপ্তির পর্যায়ে চলে যাচ্ছে বলে মনে করা হচ্ছে বিকজ অফ গ্রিন হাউস এফেক্ট। Question number 16. The types of animals and plants are becoming endangered due to, বিভিন্ন টাইপের যে অ্যানিমালস এবং প্ল্যান্টসগুলো তারা আস্তে আস্তে এন্ডেঞ্জার্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে, বিপন্ন হচ্ছে, তাদের সংখ্যা কমে আসছে।
এটা কারণ কি? গ্রিন হাউস এফেক্ট, এনভায়রনমেন্ট, রেইন, পোচিং। সঠিক উত্তর অবশ্যই অপশনে গ্রিন হাউস এফেক্ট। কোয়েশ্চন নাম্বার 17, কার্বন ডাইঅক্সাইড ইজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর। কার্বন ডাইঅক্সাইড কিসের জন্য দায়ী? হাই টেম্পারেচার, লো টেম্পারেচার, অ্যাভারেজ টেম্পারেচার, নান অফ দিস। সঠিক উত্তর অপশন এ হাই টেম্পারেচার, উচ্চ তাপমাত্রা বৃদ্ধির জন্য কার্বন ডাইঅক্সাইড দায়ী। কোয়েশ্চন নাম্বার 18, সি লেভেলস আর গ্র্যাজুয়ালি রাইজিং ফর। সি লেভেল বা সমুদ্র জলস্তর বাড়ছে কারণ আইস বার্নিং, আইস মেল্টিং, আইস পুডিং, আইস ইভ্যাপোরেশন। সঠিক উত্তর অপশন বি আইস মেল্টিং, বরফ গলে যাওয়ার জন্য সমুদ্র জলস্তর বাড়ছে। কোয়েশ্চন নাম্বার 19, উই নোটিস গ্রিন হাউস এফেক্ট অন। গ্রিন হাউস এফেক্টটা কিসের উপর দেখা যায়? অ্যাটমসফিয়ার, হাউসেস, গ্লাসেস, সারাউন্ডিংস। সঠিক উত্তর অপশনে অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলের উপর। Question number 20, choose the word from the passage which means an amount of something that has been collected. এমন কিছু পরিমাণ যেটা আস্তে আস্তে জমা হয়েছে। এই যে শব্দটা, এই কথাটা যে শব্দ, সেটা প্যাসেজ থেকে লিখতে হবে। endangered, accumulates, reduced, melting। এমন একটা কিছু যেটা জমা হচ্ছে, ঠিক আছে, জমা হয়ে একটা অ্যামাউন্ট তৈরি করছে, তাকে বলা হয় অপশন বি accumulates, অর্থাৎ জমা হচ্ছে বা সঞ্চয় করছে, accumulates। অপশন বি হবে রাইট আনসার। আনসার দি ফলোইং কোয়েশ্চেন্স। এবার আসে গ্রামারের প্রশ্ন। সিনোনিম অফ পোস্টপোন, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। পোস্টপোন কথাটার সিনোনিম কি হবে? কল অফ, পুট অফ, স্ট্রাইক ডাউন, ডু উইদাউট। পুট অফ মানে কোনো কিছু খুলে ফেলা, অপশন এ হবে সঠিক উত্তর কল অফ। কল অফ মানে কোনো কিছু পোস্টপোন করা বা মুলতুবি রাখা, অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 22, দি গার্ডেন ইজ প্রফিউজ ড্যাশ রোজ। এই বাগানে গোলাপের প্রাচুর্য রয়েছে। প্রফিউজের পরে কোন প্রেপোজিশন বসে? প্রফিউজ, ইনটু, অনটু, অন, ইন। রাইট আনসার ইজ অপশন ডি ইন। দ্য গার্ডেন ইজ প্রফিউজ ইন রোজ। Question number 23, she exhibited remarkable sang-froid during the crisis. বিপদের সময় সে অসম্ভব রকমের দক্ষতার সাথে স্যাংফ্রয়েড দেখিয়েছে। এই স্যাংফ্রয়েড ইডিয়ামটির অর্থ কি? টেম্পার দেখিয়েছে, ইরিটেশন দেখিয়েছে, কম্পোজার, অ্যাঙ্গার। সঠিক উত্তর অপশন সি কম্পোজার। অর্থাৎ যখন কেউ নিজের মধ্যে নিজেকে শান্ত রাখতে পারে, বিপদের মধ্যে নিজেকে শান্ত রেখেছে, নিজের যে কম্পোজার সেটা নষ্ট করেনি, সেটা নিজের যে কুল সেটাকে সে কখনোই লুজ করেনি, তখন তাকে বলা হচ্ছে স্যাংফ্রয়েড। অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 24, রিঅ্যারেঞ্জমেন্ট করতে দেওয়া আছে। পি কিউ আর সঠিকভাবে সাজিয়ে তোমাকে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। পিতে বলছে 4 degrees below normal, icy winds lashed Srinagar with minimum temperature registering, which was already in the grip of grueling cold wave conditions. দেখো which was, এখান থেকে একটা ক্লজ শুরু হচ্ছে, তাই এস দিয়ে কখনোই শুরু হবে না, তাই প্রথমেই অপশন বি ভুল হলো। তারপরে পিতে বলছে 4 degrees below normal। এই 4 degrees below normal এটা কিসের থেকে? নর্মাল থেকে 4 ডিগ্রি, এটাও কিন্তু সঠিক হবে না, পি দিয়ে শুরু হবে না। তারপর বলছে উইথ মিনিমাম টেম্পারেচার রেজিস্টারিং। দেখো এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ, এটা দিয়ে শুরু হতে পারে, এবং তারপরে কি আসছে? উইথ মিনিমাম টেম্পারেচার রেজিস্টারিং 4 degrees below normal, অর্থাৎ আর এর পরে কিন্তু এখানে দেখো পি রাখা হচ্ছে, আর এর পরে পি রাখা হচ্ছে, ঠিক আছে, এটা একটা ব্যাপার হচ্ছে। আবার দেখো যদি কিউ যে সেন্টেন্সটা আছে, আই সি উইন্ডস ল্যাশড শ্রীনগর, যদি আমি কিউ দিয়ে শুরু করি, শ্রীনগর এসে আছড়ে পড়েছে, হুইচ ওয়াজ অলরেডি ইন দি গ্রিপ অফ গ্রুয়েলিং, তাহলে কিউ এর পরে এস আসছে, মানে শ্রীনগর শহরটাতে আছড়ে পড়ছে, ঠিক আছে, ঠান্ডা বাতাস, বরফের বাতাস, যেটা অলরেডি এরকম ঠান্ডা ওয়েভ চলছে শ্রীনগরটা। তাহলে প্রথমে যদি কিউ এস দিই, তারপরে আর পি আসছে, কিউ এস আর পি, ঠিক আছে। সো সঠিক উত্তর হবে অপশন এ। তুমি এখানে কিউ দিয়ে শুরু করবে, আইসি উইন্ডস ল্যাশড শ্রীনগর উইচ ওয়াজ অলরেডি ইন দি গ্রিপ অফ কোল্ড ওয়েভস কন্ডিশন, ঠিক আছে। তারপরে কি আসছে? উইথ মিনিমাম টেম্পারেচার রেজিস্টারিং 4 degrees below normal, অর্থাৎ উইথ মিনিমাম টেম্পারেচার, একদম কম টেম্পারেচার, রেজিস্টারিং কি কত টেম্পারেচার হচ্ছে? 4 degrees below normal, ঠিক আছে। তাহলে এটা হবে 4। তাহলে আমরা এভাবে সাজালে কিউএসআরপি একটা মিনিংফুল সেন্টেন্স পাবো, অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 25, which is a simple sentence? Barking dogs seldom bite, the dogs bark and they seldom bite, the dogs bark but they do not bite, the dogs will bark and they will bite। এখানে অ্যান্ড দিয়ে যুক্ত করা হচ্ছে, বার দিয়ে যুক্ত করা হচ্ছে, অ্যান্ড দিয়ে যুক্ত করা হচ্ছে, এগুলো কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স, এগুলো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, এগুলো কোনটাই সঠিক উত্তর হবে না। রাইট আনসার বা অপশন এ, বার্কিং ডগস সেলডম বাইট।
এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। সো সঠিক উত্তর হবে অপশন এ। কোয়েশ্চন নাম্বার 26, হি রাইটস ইন আ ভার্বাল স্টাইল। ভার্বাল মানে কি? ভার্বাল মানে হচ্ছে যখন তুমি কথা, বিভিন্ন ফর্ম অফ ওয়ার্ডস, ঠিক আছে, এরকম বোঝানো হচ্ছে। এখানে বলেছে কারেক্ট দি সেন্টেন্স, ভার্বালের বদলে কোনো শব্দ বসানো যেতে পারে। হি রাইটস ইন আ ভার্বোস স্টাইল, ভার্বিয়াল, হার্বাল, নর্মাল। দেখো নর্মাল স্টাইলে লেখে এটা সঠিক হচ্ছে না, হার্বাল স্টাইল মানে ভেষজ স্টাইলে লেখে এটা খুবই রিডিকুলাস। ভার্বিয়াল কোনো শব্দ হয় না, সঠিক উত্তর হবে অপশন এ ভার্বোস। ভার্বোস মানে হচ্ছে যখন কেউ খুব বড় বড় কঠিন কঠিন এক্সপ্রেশন ইউজ করে, যতটা দরকার নয় তার থেকে বেশি বেশি শব্দ ইউজ করে, ঠিক আছে, খুব গ্র্যান্ডিয়াস ওয়েতে কথাগুলো বলে, তাকে বলে ভার্বোস স্টাইল। সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 27, ফেমিনিন নাউন অফ ট্রেইটর। ট্রেইটর কথাটা ফেমিনিন নাউন কি হবে? লেডি-ট্রেটর, ট্রেটরেস, ট্রেট্রেস, ট্রেটর ওম্যান। সঠিক উত্তর হবে অপশন সি, ট্রেট্রেস। এটা হচ্ছে ট্রেইটর, এটার ফেমিনিন নাউন। অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 28, এরর কারেকশন। ইউ হ্যাভ বিন ওয়ার্কিং ভেরি হার্ড ফর পাস্ট 2 years, ইজন্ট ইট? তুমি গত 2 বছর ধরে প্রচুর পরিশ্রম করছো, তাই নয় কি? এখানে দেখো ইউ হ্যাভ বিন ওয়ার্কিং ভেরি হার্ড, এখানে কোথাও কিন্তু ভুল নেই, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে। তারপর বলছে ফর দি পাস্ট 2 years, অবশ্যই 2 বছর ধরে যখন হচ্ছে তখন পারফেক্ট কন্টিনিউয়াসই হবে। সো এখানেও কোথাও ভুল নেই। ভুলটা হচ্ছে ইজন্ট ইট, ট্যাগ কোয়েশ্চেনে। যখন এখানে হেল্পিং ভার্ব আছে হ্যাভ, তখন কিন্তু ট্যাগ কোয়েশ্চেনটা হ্যাভ দিয়ে তোমাকে করতে হবে, এবং এখানে যেহেতু পজিটিভ সেন্টেন্স তাই ট্যাগ কোয়েশ্চেনটা নেগেটিভ হবে। সো হ্যাভেন্ট, এবং তারপর প্রোনাউন বসবে ইউ, হ্যাভেন্ট ইউ, ঠিক আছে। সো সঠিক উত্তর হবে হ্যাভেন্ট ইউ, এটা হবে, কিন্তু এখানে ইজেন্ট ইট আছে তাই ভুল সিতে আছে, অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 29, অ্যাজ ফ্রিজিড অ্যাজ এ কিংবা অ্যান, আইসবার্গ, আইস, স্নো, সফট। অ্যাজ ফ্রিজিড অ্যাজ, ফ্রিজিড মানে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা, এক্সট্রিমলি কোল্ড। বলছে কোল্ড কিসের মতো? ডেফিনেটলি সঠিক উত্তর হবে অপশনে আইসবার্গ, হিমশৈল, বা সমুদ্রের ওপর যে বরফের স্তূপগুলো ভাসছে আইসবার্গ বলে। সো সঠিক উত্তর হবে অপশনে অ্যাজ ফ্রিজিড অ্যাজ অ্যান আইসবার্গ, অর্থাৎ আইসবার্গের মতো ঠান্ডা। লাস্ট কোয়েশ্চেন, হুইচ ওয়ান ইজ কারেক্টলি স্পেলড? সঠিক বানান কোনটা? দেখো ফরফিট বলা আছে এখানে, ফরফিটের সঠিক উত্তর হবে অপশন সি, FORFEIT, ফরফিট, FORFEIT, এটা হচ্ছে সঠিক বানান ফরফিট। অপশন সি হবে সঠিক উত্তর। সো আই হোপ আজকে যে কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো, এক্সপ্লেনেশন বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই আমাকে জানাও আউট অফ 30 তোমরা কতগুলো সঠিক উত্তর করতে পারছো, এবং এই মক টেস্টগুলো অবশ্যই তোমাদের হেল্প করবে তোমাদের পরীক্ষার সিলেবাস কভার করতে, রিভিশনের জন্য, এবং তোমাদের কোথায় কোথায় খামতি রয়েছে, কোথায় কোথায় তোমাদের প্রিপারেশন কমজোর আছে সেগুলো আইডেন্টিফাই করতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।